নেতৃত্বের ব্যর্থতা সাংবাদিকেরাই খুব তীক্ষ্ণ ভাবে প্রশ্ন করে বের করে আনে। বাংলাদেশে এখনো মূল্যবোধ কেন্দ্রিক সাংবাদিকতা রয়েছে। আমরা যতবারই আন্তর্জাতিক সম্মেলনগুলোতে যাই, আমাদের সাথে আমাদের দেশের সরকার কথা বলুক আর না বলুক, সাংবাদিকেরা কিন্তু সবসময় জানতে চায় যে সরকার কি বললো, আপনারা কি বললেন, কি হচ্ছে এই গ্রহের জন্য। আমরা যত জনস্বার্থমূলক মামলা করি, আমরা কিন্তু তার বেশিরভাগ তথ্যই সাংবাদিকদের কাছ থেকে পাই যদি দেশীয় প্রেক্ষাপটে আসি। আমরা কয়েকজন মিডিয়ার সাথে কথা বললাম এবং তারা নিজেরা গিয়ে বাস্তবে দেখে আসলো জিনিসটা। সেইটা যখন রিপোর্টেড হলো, তখন আমাদের পক্ষে ওই কৃষকদের এবং তাদের জমি রক্ষাটা অনেক বেশি সহজ হলো এবং এইখানে আমাদেরকে মামলাও করতে হয়নি, কারণ ওই সংবাদগুলো সরকারের উপরের মহলে যখন উপস্থাপিত হয় তখন তো ওই চিত্রটা উপস্থাপিত হয় না। সাংবাদিকেরা যখন ছবি দিয়ে ওটা প্রকাশ করে দেয় তখন এটা অনেক বেশি শক্তিশালী হয়। আমরা জাহাজ ভাঙায় আসি, আমার মনে হয় যে আমি এখন জাহাজ ভাঙা নিয়ে এক ধরনের বিরক্ত হয়ে গেলেও আমাদের সাথে যারা কাজ করেছে সে সমস্ত সাংবাদিকেরা বিরক্ত না। তারা রিপোর্টের পর রিপোর্ট কিন্তু এখনো করে যায়। আমি কয়দিন আগে একটা লিড নিউজ পড়লাম যে জাহাজ ভাঙা থেকে মাত্র 10% লোভ আসে। এই কথাটা যে আমি কতবার বুঝাবার চেষ্টা করেছি কত জায়গাতে, আমার কাছে সর্বোচ্চ 25 বার, কিন্তু আমি বুঝাতে পারি না। তো যখন এটা পত্রিকায় আসে, পত্রিকাতে তোরা বলার চেষ্টা করে 90% আসে, আসলে তো 90% আসে না। তেমনি ভাবে আরেকটা ছোট্ট উদাহরণ দিই, সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদী একসময় খুবই সুন্দর একটা নদী ছিল, স্বচ্ছ একটা নদী, এবং এটা কিন্তু পর্যটন সাইটের অন্তর্ভুক্ত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোমেশ্বরী নদী ইজারা নেওয়া হয় 80 থেকে 90 কোটি টাকা। তাহলে আপনি বুঝেন যে ওখান থেকে কি পরিমাণ বালু উত্তোলন করা হয়। এবং একটা নদী থেকে প্রতিদিন 4500 ট্রাক বালু উঠে, তাহলে ওই নদীর আর কি অবশিষ্ট থাকে? এখন এটা আমরা কিভাবে বলবো? কারণ সরকার তো বলবে যে তার অনেক উন্নয়ন হচ্ছে এবং এটার জন্য বালু লাগে, এবং সেটা যিনি তোলেন তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ওই এলাকার সংসদ সদস্য। যখন এটা সাংবাদিকেরা রিপোর্ট করা শুরু করলো এবং দেখিয়ে দিল যে কেমন করে সোমেশ্বরী মরে যাচ্ছে, আত্রাই নদীর মুখে বাদ দিয়ে দিচ্ছে, তখন কিন্তু আসলে এটা একটা অন্য ভিজুয়াল ইমপ্যাক্ট হয়। এই একই ছবি যদি আমি কোর্টে নিয়ে যাই, আমি তো এটার একটা পক্ষ, কাজে আমার ছবিটা চাইতে সাংবাদিকের তোলা ছবিটা অনেক বেশি নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার সাথে বিবেচিত হবে। আন্তর্জাতিক পর্যায়ে এখন যে ইসরায়েল প্যালেস্টাইনের ঘটনাগুলো ঘটছে, এইগুলো তো বিবেককে, বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে কারা বলে। এদিকেও কিন্তু কিছু গণমাধ্যম একটা পক্ষ অবলম্বন করেছে, কিন্তু মূলধারার গণমাধ্যমগুলো বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার যে কাজটা করছে, গণমাধ্যম না থাকলে আমরা কিন্তু জানতেও পারতাম না কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে। আমি কিন্তু অনেক অপসাংবাদিকতার শিকার হয়েছি, কিন্তু আমার কাছে কখনো সাংবাদিকদেরকে এত কিছু পরে প্রতিপক্ষ মনে হয় না, কারণ আমি দেখেছি যে বড় অংশটা এখনো সমাজের জন্য ভালো কিছু করতে চায়, বড় অংশটা এখনো দেশের জন্য ভালো কিছু করতে চায়। একটা অদ্ভুত আবহে আমরা আইনজীবীরা, চিকিৎসকেরা, সকল পেশাজীবী সংস্থার যেরকম কিছু কিছু অবক্ষয় আছে, এখানেও হয়তো আছে, কিন্তু আমরা অবক্ষয়টাকে কখনোই বড় করে দেখবো না, এটাকে আনএড্রেসড রাখবো না। আমাদের কথা হচ্ছে এটাকে আমরা আনএড্রেসড রাখবো না। আমাদের দেশের সাংবাদিকরা এমনকি পরিবেশ নিয়ে রিপোর্ট করেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেয়েছে। সেখানে আমার এখন অন্যতম কাজ হয়েছে পরিবেশ মামলার পাশাপাশি সাংবাদিকদেরকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে যাওয়া। এটা মানে অন্যান্য ভিকটিমদেরকেও দিতে হয়, সাংবাদিকদেরকেও দিতে হয়েছে। আমরা যারা গ্রহ নিয়ে কাজ করি এবং সাংবাদিকদের মধ্যে যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তা সেটা গ্রহের অধিকার হোক বা যে কোনো অধিকার হোক, অধিকারের সব ভ্যালু কিন্তু একই জায়গাতে আছে। এবং আমি মনে করি বাংলাদেশে এখনো মূল্যবোধ কেন্দ্রিক সাংবাদিকতা রয়েছে এবং গ্রহ রক্ষায় আমাদের সাংবাদিকরা তারা যেমন কাজ করছে, ইন্টারন্যাশনালিও তারা কাজ করছে।